বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন, হাইকোর্টে বহাল। বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারক আদালতের রায় বহাল রাখা হয়েছে। ফলে ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশই থাকছে। রোববার ১৬ মার্চ বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার ফাহাদ। সেখান থেকে ডেকে নিয়ে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে তাকে পিটিয়ে হত্যা করা হয়। ওই দিন দিবাগত রাত ৩টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঢাকার সরকারি ৭ কলেজের জন্য নতুন যে বিশ্ববিদ্যালয়টি হতে যাচ্ছে সেটির নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঢাকার এই ৭ সরকারি কলেজ হল ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় ২ লাখ, শিক্ষক ১,০০০-এর বেশি। আজ রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ৭ কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান SM.A. ফায়েজ সহ অন্যদের এক সভায় এই সিদ্ধান্ত হয় বলে শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে। পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে পুলিশের ১২৭ জন উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত থাকবেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। রবিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি জানান, বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও দিক নির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা। এদিন প্রধান উপদেষ্টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, এবছরও স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ হচ্ছে না। রোববার দুপুরে ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, রমজান চলছে, ঈদের ছুটি পড়ছে এই সময়, ২৬ মার্চ একই সময় পড়েছে। বৈঠকে এই সময় ঝুঁকি কমানোর বিষয়ে আলাপ হয়েছে। গত বছর কুচকাওয়াজ হয়নি, এবারও হবে না। আমরা কোনো আনন্দ করার মেজাজে নেই। স্বাধীনতা দিবসে আইন শৃঙ্খলা বা কোনো নিরাপত্তার ঝুঁকি আছে কিনা জানতে চাইলে সচিব বলেন, আমি কোনো ঝুঁকি দেখছি না। করমুক্ত আয়সীমা ৪ লাখে উন্নীত করার প্রস্তাব সিপিডি। বর্তমানে ব্যক্তি পর্যায়ের বার্ষিক করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকা। এবার সেটাকে ৪ লাখে উন্নীত করার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ। অর্থাৎ ২০২৫-২৬ অর্থ বছরে আরও ৫০,০০০ টাকা বাড়ানোর কথা বলেছে সিপিডি। তদারকি জোরদারের নতুন ৪ বিভাগ বর্তমানে ব্যক্তি পর্যায়ে বার্ষিক করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকা। এবার সেটাকে ৪ লাখে উন্নীত করার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আলোচনায় থাকবে কি বাংলাদেশ? যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড রোববার ১৬ মার্চ ভারতে পৌঁছেছেন। ইন্দো প্যাসিফিক অঞ্চলে সফরের অংশ হিসেবে অন্যান্য দেশের পাশাপাশি তুলসী ভারতের মাটিতে পা রাখলেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বন্ধ করতে এবং গোয়েন্দা তথ্য শেয়ারের বিষয়টি শক্তিশালী করতে দিল্লিতে উচ্চ স্তরের যে সম্মেলন হতে যাচ্ছে তাতে উপস্থিত থাকবেন তুলসী গ্যাবার্ড। এই সম্মেলনে সভাপতিত্ব করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এছাড়া তুলসী ভারতের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। টাইমস অফ ইন্ডিয়া বলছে, দিল্লির এই সম্মেলনে অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানরা উপস্থিত থাকবেন। গত ১২ ফেব্রুয়ারি DNI এর পরিচালক হিসেবে শপথ নেন তুলসী। তার অধীনে রয়েছে দেশটির 18টি গোয়েন্দা সংস্থা। বিশ্ব মিডিয়ায় মার্কিন প্রভাবের আঘাত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভয়েস অফ আমেরিকার ১,৩০০-এর বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তহবিল বাতিল করা হয়েছে রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লিবার্টি এবং রেডিও ফ্রি এশিয়ার। খবর রয়টার্সের।
ভিওএ পরিচালক মাইকেল আব্রামোভিচ জানিয়েছেন, প্রায় 50টি ভাষা সম্প্রচারিত এই সংবাদ মাধ্যম কার্যত অচল হয়ে পড়েছে। তিনি বলেন, 83 বছরের মধ্যে প্রথমবার ভয়েস অফ আমেরিকা নীরব হয়ে যাচ্ছে, যা গণতন্ত্র ও স্বাধীনতার জন্য বড় ধাক্কা। ট্রাম্প প্রশাসনের এক নির্বাহী আদেশের ফলে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া এবং 6টি ফেডারেল সংস্থাকে কার্যক্রম সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্পপন্থী হিসেবে পরিচিত ক্যারি লেকে ভয়েস অফ আমেরিকার নতুন পরিচালক মনোনীত করা হয়েছে, যিনি প্রতিষ্ঠানটিকে পচে যাওয়া দৈত্য হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে এক পোস্টে আব্রামোভিচ লেখেন, 83 বছরের মধ্যে প্রথমবার বহু ভাষাভাষীর ভয়েস অফ আমেরিকা নীরব হয়ে যাচ্ছে। এজন্য আমি গভীরভাবে ব্যথিত। বিশ্বজুড়ে স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখছিল। ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে 31। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়াও আহত হয়েছেন শতাধিক। মূলত গাজা নিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পরই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। রোববার 16 মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। হাসপাতালে ভর্তি আর রহমান। বুকে ব্যথা নিয়ে হঠাৎ হাসপাতালে ভর্তি হলেন অস্কারজয়ী সঙ্গীত শিল্পী আর রহমান। রবিবার সকালে তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর এনডিটিভির। সম্প্রতি লন্ডন সফরে গিয়েছিলেন আর রহমান। সেখান থেকে ফেরার পরে অসুস্থ বোধ করেন তিনি। হঠাৎই বুকে ব্যথা অনুভব করলে কোনো রকম ঝুঁকি না নিয়ে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। তার শরীরে এনজিওগ্রাম করার প্রক্রিয়া চলছে। একদল বিশেষজ্ঞ চিকিৎসক তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। নতুন রূপের দল নিয়েও পুরনো গল্প বদলাতে পারল না পাকিস্তান। পারেনি দুঃসময়ের বেড়াজাল ভাঙতে। প্রথম টি-20তে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না পাকিস্তান। কিউই বোলারদের তোপে বিধ্বস্ত হয়েছে তারা। রোববার ক্রাইস্ট চার্চে 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হয় পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ড, যেখানে আগে ব্যাট করে 18.4 ওভারে 91 রান গুঁড়িয়ে যায় পাকিস্তান। জবাবে 59 বল ও 9 উইকেটে জয় পায় কিউইরা। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর অনেক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ড সফরে যায় পাকিস্তান। দলে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহরা। তবে তাতেও ব্যর্থতা কাটিয়ে ওঠা যায়নি। নতুন শুরুর ঘোষণা দেওয়া পাকিস্তান পারেনি নতুন কিছু করতে। মাত্র 91 রানে গুটিয়ে গিয়ে বরং লজ্জায় ডুবেছে, যা নিউজিল্যান্ডের মাটিতে টি-20তে পাকিস্তানের সর্বনিম্ন স্কোর।